এক হাতে কুড়ুল আর এক হাতে মাথায় থাকা কাঠের টুকরো বোঝা ধরে বাড়ির দিকে পা চালাচ্ছে খই। সকালের পূর্বে কাঠবাগানে গিয়ে কাঠ কেটে বাড়ি বয়ে এনে তবেই খাবার মুখে তোলে ও। তার আগে না, আজকে কুড়ুল নিতে গিয়ে হাড়ি ভর্তি পান্তা দেখেছে ও। বাড়ির নিচে নামতে ছোট্ট ভিটে লাউ কুমড়ো গাছের সাথে কয়েকটা মরিচ গাছ বুনেছে ওর মা। কাঠবাগানে যাওয়ার সময় চকচকে গাছের মরিচগুলোতে চোখ বুলিয়ে গেছে খই। বাড়ি ফিরে ওই মরিচ দিয়ে পান্তা সাবার করবে বলে বাড়ির সামনে ঢালু বেয়ে উঠতে গিয়ে শুকনো এক শামুক খালি পায়ে বিঁধল খইয়ের। একটু দাঁড়িয়ে পা উঁচিয়ে দেখলো এক পলক সেটা। কুড়ুলটা গলা কাঁধে ভারসাম্য করে এক হাতে পা থেকে খুলে ফেললো শামুকের টুকরো। বেশ অনেকটা গভীর থেকে রক্ত বেরোতে লাগলো জায়গাটায়। বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঘাসে পা ডলা মারতে শুরু করে দিল খই। বিড়বিড়ে বার দুয়েক পড়ল কাটা বাদায় শঙ্খিনী, দুব্বা ঘাসে কদম্বিনী। কাটা বাদায় শঙ্খিনী, দুব্বা ঘাসে কদম্বিনী। মিনিট খানেকের মধ্যেই জ্বালাটা কমেছে। জ্বালা কমানোর এই অমোঘ মন্ত্র খই ওর মায়ের কাছ থেকে শিখেছে। ব্যথা পুরোপুরি ভুলে কাঠ মাথায় করে হেলে দুলে বাড়িতে উঠল খই। কাঠ নিচে রেখে মাটির বারান্দায় বসে গেল। পায়ের উপর পা তুলে দেখার চেষ্টা করলো কতটা কেটেছে শামুকে। সায়রা বানো দেয়ালে ঠেস দিয়ে রাখা গোবর লাঠিগুলো গুছিয়ে নিচ্ছিল। মেয়েকে দেখে বলল, শামুক বিন্দাইছে মা। সায়রা তড়িৎ বেগে ছুটে আসলো মেয়ের কাছে। পায়ের কাছে বসে গেল মেয়ের। খই পা সরিয়ে ব্যস্তভাবে বলল, আরে মা, করো কি? দুব্বাই ডলা দিচ্ছি, ঠিক হইয়া গেছে তো। পাথাইকা উডো, তুমি উডো। সায়রা আগে খইয়ের পা টেনে পরখ করে নিল কতটা কেটেছে। রক্তক্ষরণ নেই, তবে কতটা গভীর। নিজেও খইয়ের পাশে রোয়াকে বসে গেল এবার। পুরনো কাপড়টা ছেঁড়া আঁচল কোমরে গোজাচ্ছিল। আঁচল কোমর থেকে ছাড়িয়ে খইয়ের চোখ মুখ মুছে দিয়ে বলল, খিদা লাগে নাই কেন যা সকালে কাঠতলায়? আমি যাইতাম নয়? তুমি তো জানোই মা, কাঠ না বইলে আমার খিদা লাগে না। অহন খুব খিদা লাগছে, 4টা বিন্দি মরিচ তুইলা আনি গাছ থাইকা। সায়রা কপাল কুচকে বলল, কেন বিন্দি মরিচ দিয়ে কেন খাবি তুই? ঘরে তো পটল আর বড় মাছের তরকারি আছে। আমি তল লাগি মাছের মুড়ো রাখছি। কই বুবু তো সকালে যাওয়ানোর সময় মাছের মুড়োটা আমারে দিয়া দিছে বানুমা। জিভ কেটে বসেছিল খই। এই মরিচের কথা বলা মোটেও উচিত হয়নি ওর, কিন্তু মাকে সামলাতে ওর কিছু বলার আগে পাশ থেকে বছর 6-এর এক মেয়ে কথাটা বলে উঠল। সায়রা মেয়েটার দিকে বড় বড় চোখে তাকালো। শব্দ করে নিজের কপালেই চল লাগালো খই। আজকে আবার শনি আছে পুটির কপালে। সায়রা বিস্মিত কণ্ঠে বলল, মুড়ো তরে দিছে মানে? তুই না রাতের বেলা আইলি পুটি, তরে তো একটা বড় মাছের চাকা দিলাম আমি। আবার সকালে আইসা বুবুর মুড়ো নিছস তুই? সায়রার গলা শুনে গলা শুকিয়ে গেল পুটির। আশেপাশে মাল লাগানোর মতন কিছু খুঁজলো সায়রা। এক ছুট লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল পুটি। এবার অগ্নি চুপ করে খইয়ের দিকে তাকালো সায়রা। খই কথা ঘোরানোর জন্য বলল, ও মা, খিদা লাগছে, দেও না বিন্দি মরিচ আইনা। যে গরম পড়ছে, পান্তা ভাত নেতায়া যাইব কইলাম। কইতাছি যে আমার পুতুলটার কাইল বিয়া, বদু কাকারে দাওয়াত দেই। ও অমন করো কেন মা? পুটিটার মুড়ো পছন্দ তাই দিচ্ছি। ওর মা তো এত বড় মুড়ো দিবার পারবো না ওরে। আমি আরেকদিন খাবো না খাইয়া তো ময়রা। সায়রা তৎক্ষণাৎ চল লাগিয়ে দিয়েছে খইয়ের গালে। গালে হাত দিয়ে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইল খই। আর সায়রা মুখে আঁচল গুজে কাঁদছে। গালে ব্যথা না পেলেও মায়ের কান্না দেখে বুকের ভিতরটা মুচড়ে উঠেছে খইয়ের। মায়ের দিকে এগিয়ে বসে আদুরে গলায় বলল, ও মা, মা কান্দো কেন তুমি? ও মা। কতবার কমু তরে, কতবার কেমনে কেমনে বুঝামু? আমার কথায় অমান্য হইস না খই। আমি যা কই তোর ভালো লেগেই কই। মন তো চাই তরে আসমানে তারা দিয়া সাজাই। মন তো চাই তরে জমিদার বাড়ির খাওয়ন খাওয়াই। মন তো চাই তরে রাজকন্যার মতন কইরা কোনো প্রসাদে রাখি। কিন্তু কি করমু ক? তোর মায়ে তো অক্ষম, তোর মায়ে তো কিছুই পারে না। হের লেগেই তো তুই মরার কথা কস, তাই না মুখপুরি? তুই ছাড়া তো এই সাহেরাও বাঁচবো না, তাতেই শান্তি তোর, তাই না? তাইলে হুন,
পরের বার মরার কথা কোন আগে আমারে কোষ, আমি কলস নিয়া সুকুমুরায় ডুব দিমু, তুইও বাঁচবি আমিও মইরা শান্তি পামু। রুয়াকের বাস জড়িয়ে হু হু করে কাঁদতে লাগলো সায়রা। খই ফাঁক ফোকর খুঁজে শিশুর মতন মায়ের বুকে মুখ গুছলো আস্তে ধীরে। সায়রা কান্না থামিয়ে ফোপাতে লাগলো। এই মেয়ে ওর কোলে মাথা রাখলেই ওর কোল জুড়িয়ে যায়। খই গজাস্বরে বলল, মরার কথা কানার কোনো দিনও কমো না মা, এইবারের মতো মাপ কইরা দেও। মুহূর্তেই সব দুঃখ বিলীন সাহেরার। আঁচলে ও চোখ মুখ মুছল নিজের। উঠে গিয়ে পান্তার সাথে নিজের জন্য রাখা মাছ নিয়ে আবারও খইয়ের সামনে বসলো। খই বলল, এইটা তো তুমি খাইবা। এক লগে খাই, নেহা কর। মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজেও খাচ্ছিল সায়রা। খই খুশি মনে খেতে লাগলো। সায়রা বলল, মুন্সিবাড়ি শহর থেকে লোকজন আইব, তুই কাইল থেকে মুন্সিবাড়ির ওদিকে যাবি না, গেরস্ত বাড়িতেও যাবি না, মনে থাকবো। খাবার না চিবিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল খই। এই পুরো গ্রামে পাখির মতন উড়ে বেড়ানোর অনুমতি আছে ওর, কিন্তু মাঝে মধ্যে যখন কোনো কাছা বাড়িতে শহরে কেউ আসে, মা তখনই ওকে ঘরবন্দি করে দেয়। কেন এমনটা করে কতবার জিজ্ঞাসা করেছে ও মাকে, জবাব মেলেনি, আজও মিলবে না। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে আবারও ভাত চিবোতে লাগলো। মেয়ের মন ভারী দেখে সায়রা বলল, গোলাম মুন্সি কইল এগো রান্ধনের লোক লাগবো নাকি, ভাবতাছি আমি যামু। খইয়ের চোখ চকচক করে উঠল। সায়রা স্বাভাবিক কণ্ঠে বলল, কেউ যদি চান দেখা মেশিন আনে আমি লইয়া আমুনি তল লইগা, এবার খুশি? হ হ, মেলা খুশি। চেঁচিয়ে মাকে খুশিতে জাপটিয়ে জড়িয়ে ধরল খই। এই একটাই শখ ওর। যবে থেকে স্কুলে কাজল আপা চাঁদকে কাছ থেকে দেখা যায়, অমন মেশিনের নাম শুনেছে, মন প্রাণ সব ওই মেশিনের নামেই করে দিয়েছে খই। যেই করে হোক কাছ থেকে চাঁদকে দেখা চাই ওর। মেয়ের পাগলামি দেখে মৃদু হাসলো সায়রা। পরপরে হাসি মিয়ে গেল তার মুখ থেকে। এটুকুতেই খুশি হওয়া যায় এই মেয়েকে কিছুই দিতে পারলো না ও। মনে হয় এই আফসোসগুলো আস্তে আস্তে জড়ো হয়ে ওকে দম বন্ধ করে মেরে দেবে একসময়। কঠোর বাস্তবতা আর নিজের মৃত্যুতে ভয় নেই সায়রার। ভয়টা এক জায়গায়, ওর কিছু হয়ে গেলে তখন খইয়ের কি হবে? কে দেখবে খইকে? সারা রাত ভোর জেগে জেগে লিখনের প্রেজেন্টেশন কভার করে সকাল 11টায় বাসায় ফিরল রাকিন। গাড়ি পার্ক করে কপালে দু আঙাল চেপে ধরে ভিতরে ঢুকলো ও। ড্রয়িং রুমে রাজীব মাহমুদ পেপারে মগ্ন ছিলেন। ছেলেকে বাসায় ঢুকতে দেখে স্বাভাবিক গলায় বললেন, সারা রাত ইনিশাদের ছেলে রাখেন? রাকিন চমকে উঠে সোফার দিকে তাকালো। এই সময় ওর বাবা বাসায় থাকার কথা না। প্রতিদিনই ইনশিয়ার 9টার মধ্যে পৌঁছিয়ে যান রাজীব মাহমুদ। আজকে জার্নি দেখে বিস্মিত না হয়ে পারল না রাকিন। শার্টের হাতাটা টেনে বোতামটা লাগাতে যাচ্ছিল ও। রাজীব মাহমুদ বললেন, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রুমেই পাঠাতে বলছি তোমার মাকে, খেয়ে ঘুম দেবে, বুঝছো? রাকিন ঠোঁট কামড়ে হাসলো। ও কৌতুকটুকু বুঝেছে, সেটা বিষয় না। বিষয়টা হলো ওর বাবা ওকে কতটা বোঝে, বেশ টের পেয়েছে ওর উপর দিয়ে ঠিক কতটা গেছে, যার জন্য সারা রাত ইনশিয়াতে থাকতে হয়েছিল ওকে। আর এই জন্য এসব বলল ওর বাবা। ওর গর্ব হয় ওর বাবাকে নিয়ে। অঢেল সম্পত্তির উত্তরাধিকারীর কথার বিপরীতে মানুষ হতে গেলে যা যা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, সবটা ওর বাবা ওর জন্য তৈরি করে রেখেছে। এই জন্য রাজীব মাহমুদ এক সম্মানের নাম, এক শ্রদ্ধার নাম। আসছি বলে চলে আসছিল রাকিন। রাজীব মাহমুদ বলে উঠলেন, প্রেমের বয়স পার করে বিয়ের বয়স হয়ে গেল, প্রেম তো করলে না, বিয়ে টিয়ের কথা ভাবছো কি? নাকি ইনিশাকে নিয়েই সংসার ধর্ম পালট করবে? রাকিন থেমে গেল। বাবার দিকে না ফিরে হেসে দিল ও। কপালে হাত রেখে খানিকক্ষণ নিঃশব্দে হেসে পিছনে ফিরে বলল, যে বিয়ের বয়স হয়েছে সেটা ইচ্ছে দেশে ফেরার পরই কেন তো মনে পড়লো বাবা? আমি বিয়ের কথা বলতেই তুমি তার সাথে ইচ্ছের দেশে ফেরাকে কেন রিলেট করছো রাকিন? তাছাড়া ভুল কি বললাম আমি? সত্যি কি বিয়ের বয়স হয়নি তোমার? রাকিন পা বাড়ালো। রাজীব মাহমুদ বললেন, উত্তর না দিয়ে যাচ্ছ যে? মৌনতাকে সম্মতির লক্ষণ ধরবো? ঘুমাতে বললে না? যাই, স্বপ্নযোগে আগে তোমার বৌমার সাথে আলোচনা করে আসি। উভয় পক্ষের মতামত তো জরুরি, তাই না? রাকিন নিজের ঘরে চলে আসলো। শাওয়ার শেষ করে খালি গায়ে শুধু ট্রাউজার পরে বিছানায় বসলো। ভেজা চুল একদমই মোছেনি।
মুচকি এসে আগে মোবাইলটা হাতে নিয়ে টেক্সট করলো ইচ্ছেকে, পরে ফোনটা পাশে ছুঁড়ে মাথায় তোয়ালে চালিয়ে ব্যালকনির দিকে এগোলো। বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে গতি কমে আসলো ওর হাতের। মৃদু হাসি ঝুলিয়ে রাকিন চেয়ে রইল ফুলগুলোর দিকে। হাজার রঙের রঙিন ফুলগুলোর মতন সত্যিই জীবনের অনেক রং। কখনো লক্ষ্যকে চিনতে শেখা, কখনো লক্ষ্যের পেছনে ছোটা, কখনো লক্ষ্যকে ভালোবাসা, কখনো ভালোবেসে লক্ষ্যচ্যুত হওয়া, কখনো বা লক্ষ্যকে খুঁজতে গিয়ে ভালোবাসা পাওয়া। শেষের দুটোর কোনোটাই ঘটেনি রাকিনের সাথে। এই দুটোর অপেক্ষাতেই আছে। তবে দুটো কমন যেটা, সেটা হলো ভালোবাসা। এই শব্দকে খুঁজে পেতে গিয়ে রাকিন প্রথমটাই গা ভাসাবে নাকি দ্বিতীয়টাই প্রেম নগর ফেলবে, সেটা তো নিয়তিই জানে। ঘুমের ঘরে মেসেজের শব্দ কানে আসলো ইচ্ছের। চোখ তুলে তাকালো ও। বাটন ফোনটায় দুটো কল আর একটা আনরিড মেসেজ নোটিফিকেশন। কল দুটো বাবার, ব্রেকফাস্টের অ্যালার্ম যাকে বলে, আর মেসেজটা রাকিনের। এই মোবাইলের কল মেসেজের সুযোগ হাতে গোনা কয়েকজনের আছে, তার মধ্যে রাকিন একজন। ওয়াইফাই বন্ধ করে অন্য মোবাইল এরোপ্লেন মোডে রেখে ঘুমিয়ে যায় ও। তাই সে সময়টা এই বাটন ফোনের শুধু কয়েকজনের যোগাযোগ করতে পারে ওর সাথে। উঠে বসে রাকিনের মেসেজটা ওপেন করলো ইচ্ছে। ওতে সুন্দর মতন লেখা, এই যে ইংলিশ ম্যাম, ঘুম ভাঙেনি আপনার? এদিকে আপনার আর আমার বিয়ের তোড়জোড়ে যে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম, সেই খবর কি আপনি রাখেন? ইনিশার পর সেই যে আপনার ইংরেজি গানের প্রেমে পড়লাম, আর কোনো দিকে তো মনে বসাতে পারছি না। আর আমার বাবা সেটা টের পেয়ে আমাকে সেই গাড়ি রাজ্যে সেহাচেতা করে দেবে বলে তালুতে তালু হয়েছে। এবার আপনিই বলুন তো, আমার কি করণীয়? দেশে ফিরে তো একবারও দেখা করলেন না। আমার বেচারা হৃদয় খান যে কত শত টুকরায় টুকরাই তো হয়ে গেল, তার কি হবে? তো তার দায় নিতে হলে একবার দেখা করবেন কেমন? এখন আমি ঘুমাতে যাব, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকেন হবু বউটা। আপনার দিনটি সুখময় হোক। নিঃশব্দে হেসে দিল ইচ্ছে। এই ছেলেটা পারেও। মেসেজ দেখে মন ভালো হয়ে গেছে ওর। খুশি মনে বিছানায় পাশে হাত বাড়িয়ে গিটার খুঁজলো প্রতিদিনের মতন। খুঁজে না পেয়ে ধক করে উঠলো ওর ভিতরটা। পাশ ফিরে বসলো ইচ্ছে। মনে পড়লো আগের দিনে প্রাপ্ত ওটা ভেঙে ফেলেছে। নিমেষেই বিষাদ নেমে আসলো ওর চেহারায়। শক্ত চোখ মুখে ফুটে উঠলো প্রতি উত্তরের তীক্ষ্ণতা। মোটামুটি আধা ঘন্টা যাবৎ রাকিন রেস্টুরেন্টে বসে জুসের গ্লাসে স্ট্র নেড়ে চলেছে। এক চুমুকও দেয়নি ওতে। ইচ্ছের সাথে দেখা করবে বলে এখানে আসা। সে মেয়ের এখনো খবর নেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইল বের করলো ও। ফোনে নিজের কিছু এক্সপেরিমেন্টাল ডকুমেন্টস গোছাতে লাগলো। বেশ অনেকটা সময় পর অনুভব করলো কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে। মুচকি এসে মোবাইল থেকে চোখ তুলে তাকালো রাকিন। গাঢ় বেগুনি আর সাদা রঙের টপস পরে খোলা চুড়ে ওর সামনে দাঁড়িয়েছে ইচ্ছে। বেগুনি রঙের একটা স্কার্ফ গলায় পেঁচানো ওর। চোখের কালো সানগ্লাসটা ফর্সা চেহারায় বেশ মানানসই। ইচ্ছের বরাবর চোখের প্রতি চোখ। গিটার সেপের লকেটটা এখনো রয়েই গেছে ওর গলায়। ওটা থেকে হাসিটা প্রসারিত হলো রাকিনের। উঠে দাঁড়িয়ে মোবাইল পকেটে পুড়তে পুড়তে বলল, এই যে হবু বউ, এতক্ষণে আসার সময় হলো তোর? এটুকু অপেক্ষা করতে না জানলে কিসের হবু বর তুই? বাই দ্য ওয়ে, কল মি আপনি। তো আপনি সম্বোধনের মেসেজটা মনে ধরেছে? ভাবলেশীন ভাবে কথাটা বলে ইচ্ছের কপালের চুল আটকে রাখা ছোট ক্লিপটা খুলে দিল। তারপর রাকিনের সামনের টেবিলে দুহাত রেখে দাঁড়ালো বেশ আরামের ভঙ্গিমায়। রাকিন হেসে দিল। বিদেশে থেকেও স্বভাব আচরণ এতটুকু বদলায়নি এই মেয়ে। নিজের মাথার চুলগুলো উল্টে ধরে ভাব নিয়ে বলল, আপনি তো যেতে চাস, সেই ছোটবেলা থেকে অপেক্ষা রেখেছিস ইচ্ছে। এখন ওইভাবে অপেক্ষা রাখলে কিন্তু তোকে আমি বিয়েই করবো না বলে দিচ্ছি। ইচ্ছে মৃদু এসে চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসে গেল। সানগ্লাসটা খুলে টেবিলে রেখে চুইংগাম চিবোতে চিবোতে লাগলো নির্বিকার ভাবে। ভাবখানা এমন, তুই বল, তোর মূল্যহীন কথা আমি অতি মনোযোগ দিয়ে শুনছি। রাকিন অবাক হলো না। এই মেয়ে স্বভাব চরিত্র বেশ ভালো মতোই জানে ও। ফু দিয়ে একটা শ্বাস ছাড়লো। ইচ্ছের সামনে চেয়ারটায় বসে গিয়ে বলল, আধ ঘন্টা হলো বসে আছি। আধ ঘন্টাতে একটা জুসও শেষ করতে পারিস, আর আমাকে বিশ্বাস করতে বলছিস তোর এই আধ ঘন্টার কাহিনী? সিরিয়াসলি? প্রশ্ন ছুড়ে দিয়ে বুকে হাত গুজে বসলো ইচ্ছে। আর যুক্তি দেখানোর মন চাইল না রাকিনের। অতি বেশি আগ্রহ নিয়ে দুহাত টেবিলে রেখে তাতে মুখ গুজে বলল, ওসব ছাড়, আগে দেখতে দিতে তোকে কত বড় হয়ে গেছি তো ইচ্ছে।
সেই এইটুকু খরগোশের সাইজ দেখেছিলাম তোকে। বিদেশে গিয়ে ভাতের পরিবর্তে হরলিক্সের কমপ্লেন খেয়ে বড় হসনি তো? ইচ্ছে আরো আরাম করে হেলান দিয়ে বসলো চেয়ারে, বলল, রাজীব আঙ্কেল তো আর কোনো খরগোশের বাচ্চাকে ছেলের বউ করবে না, তাই এই নিনজা টেকনিক। চোখ মারলো ইচ্ছে। রাকিন হেসে দিল, ইশারায় মেনু কার্ড দেখিয়ে বলল, আগে খাওয়া, আর বিল কিন্তু আজকে তুই পে করবে, ওকে? আমি তো দেখি সেলিব্রিটি বউ আমাকে খাওয়াতে পারবে কিনা। তোর মতো হাজারটা রাকিনকে খাওয়ানোর সামর্থ্য রাখে ইনায়েত নিকপন। শুধু বিয়েতে একবার রাজি হয়ে দেখ না, একদম ননির পুতুল করে রাখবো। রাকিন হেসে দিল। এই রাজি হওয়ার টপিকটা একে অপরের উপর চাপিয়ে আসছে এতগুলো বছর হলো। রাজিব মাহমুদ আর নওশাদ সাহেবের কবে কিভাবে পরিচয় কে জানে, তবে সেই ছোটবেলা থেকেই ইচ্ছে আর রাকিনকে এক সূত্রে বাঁধার চিন্তা ভাবনা দুজনেরই। মোটামুটি একই সাথে বড় হয়েছে রাকিন ইচ্ছে, আর তাতে ওদের সম্পর্কটা গাঢ় হয়েছে প্রতিনিয়ত, এখনো হচ্ছে। তবু পরিবারের কথাকে পাত্তা না দেওয়ার দলে ওরা। তবে দুজনের বিশ্বাস, ওরা দুজনের এতটাই বোঝে একে অপরের জন্য, এর চেয়ে উপযুক্ত কাউকে হয়তো কোনোদিন পাবে না। আর সম্পর্ক বুঝতে শেখাটাই বড় বিষয়। তাই বেশ চলে যাচ্ছে এই হবু বর আর বউয়ের সম্পর্ক। অনেকটা সময় হাসি খুশি সাথে পার করলো দুজনের। এরই মাঝে হঠাৎই ফোন বেজে উঠে রাকিনের। কল রিসিভ করে উপাস থেকে কিছু শুনে রাকিন অনাকাঙ্ক্ষিতভাবে অনেকটাই বেশি খুশি হয়ে গেল। খুশি উপচে পড়ছে ও চোখে মুখে। রাকিন ফোনটা কেটে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলল, তুই খুব লাকি ইচ্ছে। দেখ না, তুই আজই আমার সঙ্গে দেখা করতে আসলি, আর আজই হয়তো আমার পেশা আর প্যাশন এক হতে চলেছে ফাইনালি। লাকি কথা শুনে তাচ্ছিল্য আসলো ইচ্ছে। সেরকম কিছু প্রকাশ না করে বলল, হবু বউকে ছেড়ে পেশা অ্যান্ড ফ্যাশন নিয়ে পড়ছিস রাকিন, নট ফেয়ার। বউকে খাওয়ানোর জন্য তো নিজের রিকগনিশন থাকা জরুরি, তাই না? ইচ্ছে কথা বাড়ালো না। ও জানে রাকিন অকারণে এত খুশি হয়নি। নিজের জীবনে তো কোনোদিন এত সুখ দেখলো না। রাকিনের খুশি দেখেই ভালো লাগছে ওর। বলল, আচ্ছা আয় তুই। তুই এখানে একাকে বসে কি করবি? ইচ্ছে ইশারা করলো কিঞ্চিত পিছনের টেবিল দুটোর দিকে। আসার পর থেকেই দুটো গ্রুপে আসা ছেলেমেয়েরা ওর দিকে তাকিয়ে কথা বলার সুযোগ খুঁজছিল শুধু। হয়তো এগিয়ে কথা বলার সাহস করে উঠতে পারেনি। রাকিন বুঝলো ওদেরকে সময় দেবে বলে ঠিক করেছে ইচ্ছে। সুটটা হাতে ঝুলিয়ে বলল, ও পাঙ্খান্স, থাক তুই তো এই বাতাসা প্যাটিংয়ে। আর হবু বরকে এত সহজে হাতছাড়া করার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকিস। আমি ছাড়া আর কাউকে নিজের মনে বা তার মনে নিজেকে ভরাতে পারলে পড়িস। নির্বিঘ্নে কথাটা বলল ইচ্ছে, কারণ ও জানে রাকিন কেমন। রাকিন টেবিলে হাত রেখে শুকে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, যদি পেয়ে যাই? নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব তোদের। রাকিন হেসে সোজা হয়ে দাঁড়ালো, হাঁটা লাগিয়ে বলল, হাজবেন্ড শেয়ারিং কই তুমসে শিখে মেরি জান। অবশ্য তুই ছাড়া মনে হয় না কাউকে ধরতে পারবো। সেদিক থেকে তোর কনফিডেন্স লেভেল হাই থাকাটা অস্বাভাবিক কিছুই না। বলছিস আমি শেয়ারিং জানি? অবভিয়াসলি। তাহলে খেয়া যা করেছিল সেটাকে কি বলবি তুই? রাকিন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আকস্মাৎ ইচ্ছের এমন কথার জন্য প্রস্তুত ছিল না ও। পা থেমে গেছে ওর ওই একটা নামে। কাতর চাহনি ফ্লোরের দিকে রেখে ও থেমে রইল দুদণ্ড। ইচ্ছে বলল, সত্যি খেয়ার কথা তোর মনে পড়ে না রাকিন? রাকিন পিছু না ফিরেই বলল, যে মনে রাখে না তাকে মনে রাখতে ইচ্ছে নেই। স্মৃতির দরিয়ায় নোংর ফেলার চেয়ে বর্তমান উতল স্রোতে গা ভাসানো শ্রেয়। স্রোতের চেয়ে স্মৃতি বেশি ভয়ানক। রাকিন বেরিয়ে গেল। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইচ্ছে। আজ হঠাৎ এইভাবে ওর কথাটা বলা একদমই উচিত হয়নি, তবুও বলে ফেললো। কিছু কিছু ঘটনার সাপেক্ষে আমাদের বুঝে ওঠার ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়, আর এমনটা ঘটেছে ইচ্ছের সাথে। অনেকক্ষণ যাবৎ ও খেয়াল করছিল পাশেই একদল মেয়ে বসে ওদের মাঝের খানিকটা চাপা গায়ের রঙের একজনকে ওর গায়ের রং নিয়ে মজার ছলে অনেক কিছু শুনিয়ে চলেছে। মেয়েটা চুপ করে শুধু শুনছে, কখনো নিজেও জোরপূর্বক হাসছে। আর সেটা দেখে এক চেনা অনুভূতি শুরু হয়েছিল ইচ্ছে। ওর কথার পিঠে উত্তর দিয়ে রাকিন চলে গেছে। ইচ্ছে উঠে দাঁড়ালো। অনধিকার চর্চার জন্য এগোবে বলে সিদ্ধান্ত নিল ও। এই গায়ের রং নিয়ে বলা কৌতুককে জবাব দেওয়াটা জরুরি। এমনই মজার পরিণতি যে ওদের জীবনে অনেক বাজেভাবে দাগ কেটে গেছে, অনেক বাজেভাবে।
দুপুর 2টোর দিকে ডিপার্টমেন্টের মেধাবী মুখগুলো নিয়ে ভাদুলগাঁওয়ে পৌঁছেছে সাদিক সাহেব। গ্রামের তুলনামূলক বেশি জমিধারীর মানুষটা হলেন সুজন মুন্সি। সেখানে পৌঁছাতেই ওনাদের আপ্যায়নের জন্য গোটা 10 জনবল নিয়ে স্টেশনে পৌঁছে গেছে সে। তার বাড়িতে থাকার জন্য অনেক জোরাজোরি করেছে, কিন্তু আতিথেয়তা দিতে নারাজ ছিলেন সাদিক সাহেব। ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামের স্কুল বিল্ডিং এর সামনে ক্যাম্প করে আছেন। তার মতে ক্যাম্পিং এর থাকলেই গ্রামের দুর্দশা ভালো মতন অনুভব করবে সবাই। ছাত্রছাত্রীরা বিনা বাক্যে মানলেও এই বিষয়টা বেশ গায়ে লেগেছে সুজন মুন্সির। তার লক্ষ্য ছিল শহরের ছেলেগুলোর সামনে নিজের 4 মেয়েকে উপস্থাপন করা, কিন্তু সাদিক সাহেব তার হতে দিল কই। সুজন মুন্সি একেবারে হাল না ছেড়ে কাছাড়ে বাড়িতে একবেলা খাওয়ার জন্য বলেছে ওদেরকে। এদিক দিয়ে আর মানা করতে পারেনি সাদিক সাহেব। ফেরার পর ক্লান্ত শরীর নিয়ে বাকি সবাই ঘুমাচ্ছিল ক্যাম্পে, কিন্তু সাদিক সাহেবের ঘুম এলো না। কিছুক্ষণ বিশ্রাম শেষ করেই গ্রাম দেখার জন্য বেরিয়ে পড়েছেন তিনি। গ্রামের মূল রাস্তাটা কাঁচা। রাস্তার এক ধারে পাড়াগা আর এক ধারে বিস্তীর্ণ ক্ষেত। ঘরগুলো গাছ আর হলুদ খড়ের গাদা একদম ছবির মতন সাজানো। বসন্তের এই সময় বোধহয় একদিন ধান বোনার মৌসুম। পুরো সবুজ দিগন্তে একটু বাতাসের দোলে ঢেউ নুয়ে পড়ে ধানের চারার লম্বা ডগাগুলো। একপাশে ভুট্টা আর গমের আবাদও দেখা যায়। কেউ কেউ ভুট্টার শীষ না আসা গাছগুলো কেটে আলগা করে দিচ্ছে খেতে। ওগুলোকে গো খাদ্য হিসাবে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আবার গরুর গাড়িতে করে। এইটুকু সময়ে 4-4টে গরুর গাড়ির দেখা মিলেছে সাদিক সাহেবের। তার অনুভব হলো আধুনিকতা আর প্রযুক্তির থেকেই সত্যি অনেকটা পিছিয়ে ভাদুলগাঁও। গাড়ির পিছন থেকে ভুট্টা গাছ নিয়ে গাড়ির সামনে চালক গরুকে খাইয়ে দিচ্ছে। হেসে দিলেন সাদিক সাহেব। একেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলে মেকানিজম অফ অ্যান ইঞ্জিন। তেল খাদক ইঞ্জিন যেমন তেলের গাড়িকে এগিয়ে নিয়ে যায়, এখানে ভুট্টা খাদক গরু ওর ভুট্টো বহনকারী গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ অবশ্য বোঝা মাথায় নিয়ে ফিরছে। তাদের সুঠাম কৃষ্ণবর্ণের দেহর দিকে তাকিয়ে 1 পা 2 পা করে এগোতে লাগলেন সাদিক সাহেব। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার। সে ব্যক্তি একরকম ঝড়ের বেগে আসছিল সামনে থেকে, তাই ধাক্কার জোরটাও বেশি ছিল। নিজের হাতের খানিকটা ব্যথা পেলেও সরি বলতে বলতে সামনের জনের দিকে তাকালেন সাদিক সাহেব। গায়ে শক্তপোক্ত করে পেঁচানো কাপড়, চুলগুলো ফিতে দিয়ে 2টো বিনুনিতে বাঁধা, গলায় কালো সুতোর ধান তাবিজ। বেশ চাপা বর্ণের এক যুবতী। গ্রাম্য মেয়েদের শ্যামবর্ণ চেহারার আলাদাই মাধুর্য আছে। মেয়েটাকে দেখে মনে মনে কথাটা আওড়াতে ভুললেন না সাদিক সাহেব। আঁচলে বাঁধা ফলগুলো মাটিতে পড়ে গেছে মেয়েটার। যুবতী শশব্যস্ত হয়ে মাটিতে বসে ফুল কুড়োতে কুড়োতে বলল, দিলা তো সব ফালাইয়া? দিলা তো? আরো দেরি কইরা? আল্লাহ, কুটিরা জানি অহন না আসে ইহানে। আল্লাহ গো, পায়ে পড়ি তোমার। ও গো, এইদিকে আইনো না, আইনো না। অবুঝের মতন তাকিয়ে রইলেন সাদিক সাহেব। খই চোখ তুলে এক পলক তাকিয়ে আবারও নিজের মতন ফল কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। সাদিক সাহেব দেখলেন নিচে ডালিমের দানার মতন ছোট ছোট টকটকে লাল রঙের ফল, আবার একই সাইজের সবুজ খলসের ফল, কয়েকটা জাক ফল, কয়েকটা পেয়ারা আর কয়েকটা ট্যাপ। মুহূর্তে আরো 4-5টা বাচ্চা কোথা থেকে এসে খইয়ের সাথে ফল কুড়াতে লাগলো। খই চেঁচিয়ে বলল, একটাও নিবি না কেউ, একটাও নিবি না কইলাম। আইজকার নাটার ভাগ আমি কাউরে দিব না। সব গুলান বাড়িতে লইয়া যাইম। বেতুর গুলানেরও কাউরে দিব না। পরের 3 দিন ঘরে বইয়া বইয়া এইগুলান খাওয়ান ছাড়া আর কোনো কাম নাই আমার। এইগুলান নিস না কেউ, নিস না। কে শোনে কার কথা? সাদিক সাহেব বিমূঢ় হয়ে দেখলেন শুধু। তুলনামূলক বয়সে বড় এই মেয়েটার এমন বারণ ধমক কোনো কিছুর পরোয়া করলো না। বাচ্চাগুলো অর্ধেকের বেশি ফল তুলে নিয়ে ছুটতে পালালো সবগুলো। খই ঠোঁট উল্টে আঁচলে অল্প কিছু ফল দেখে তীক্ষ্ণ চোখে তাকালো সাদিক সাহেবের দিকে, বলল, সব দোষ তোমার। আরো বোকা বনে গেছেন সাদিক সাহেব। মেয়েটা নিজেই তো না দেখে ছুটছিল। অবশ্য গ্রামের মেয়ে হরিণীর মতন ছুটবে, এতেই ওকে বেশি মানাবে। একটু মুচকি হেসে আদরে সরে বললেন, ইচ্ছে ভাষা শুনে ঠিকঠাক মতো তাকালো। সাদিক সাহেবের বেশভূষার বুঝতে কষ্ট হলো না ওর মানুষটা শহর থেকে এসেছে। খোয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। ও কি জানতো শহরের মানুষদের কেউ আজই এই রাস্তায় বেরোবে? শহরের কথা মনে করে একটা শুকনো ঢোক গিলল খই। আঁচল ছেড়ে ছুট লাগালো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলতে বলতে।
নিচে পড়ে থাকা ফলগুলোর দিকে এক পলক, খইয়ের দিকে এক পলক তাকালেন সাদিক সাহেব। কি ঘটলো কিছুই বুঝে উঠতে পারলো না উনি। এরই মাঝে ফোন বেজে উঠলো তার। প্রাপ্তর নম্বর। মুচকি এসে কল রিসিভ করলেন সাদিক সাহেব। ছেলের সাথে কথা বলতে বলতে পা বাড়ালেন ক্যাম্পের দিকে। রেস্টুরেন্টে সবার সাথে কুশল বিনিময়, সেলফি আর অটোগ্রাফ পর্ব সেরে বেরিয়ে আসছিল ইচ্ছে। সবাইকে অনেক কষ্টে মানিয়েছে ওকে ছাড়ার জন্য। খোলা চুলগুলোর একগোছা সামনে দিয়ে যেই না দরজা ঠেলে খুলেছে, এক ঝাঁক বাচ্চা হুড়মুড়িয়ে ভিতরে ঢোকা শুরু করে দিল। একেবারে আচমকায় এতগুলো বাচ্চা সামনে থেকে দৌড় লাগানোতে খানিকটা ভরকে গিয়েছিল ইচ্ছে। পরপরই ঘটনা বুঝতে নিজেকে সামলে বাচ্চাগুলোর দিকে তাকালো ও। মোটামুটি জন 20 হবে। জীর্ণশীর্ণ দেহ, ময়লা ছেঁড়া তারের পোশাক, খালি পায়ে, গায়ে নোংরা উসখুস চুল, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এরা পথ শিশুর দল। এত বড় রেস্টুরেন্টে ওদেরকে এত স্বাচ্ছন্দ্যে ঢুকতে দেখে বেশ অনেকটাই অবাক হলো ইচ্ছে। বেরোনোর পরিবর্তে বিস্ময়ে দেখতে লাগলো ছেলে মেয়েগুলোর কাজ। ওরা ভিতরে ঢুকতেই 5 জন ওয়েটার মিলে দ্রুত গতিতে 4টে টেবিল পরিষ্কার করে দিল। হুলুস তুলুস বাঁধিয়ে বাচ্চাগুলো যে যার মতন যেখানে খালি চেয়ার পেয়েছে টেনে নিয়ে টেবিলগুলোর সামনে বসে যেতে লাগলো। রেস্টুরেন্টে আসা বাকি সব নামি দামি লোকজন থ হয়ে বসে দেখছে সবটা। ওয়েটাররা ছোটাছুটি করছে খাবার নিয়ে। মেনু কার্ড, ছবি দেখিয়ে একের পর এক ওয়ার্ড ছুটছে বাচ্চাগুলো, যেন এখানকার রাজা ওরা। বিষয়টা কিছুতেই মাথায় বসাতে পারছিল না ইচ্ছে। হোটেল ম্যানেজার কাছেরই ডেস্কে বসে কোনো হিসাব মেলাচ্ছিলেন মনোযোগ সহকারে। ইচ্ছে এক পা এগিয়ে বলল, এক্সকিউজ মি। ম্যানেজার চোখ তুলে ইচ্ছেকে দেখে দাঁড়িয়ে গেলেন। ইচ্ছেকে বেরিয়ে যেতে দেখেছিলেন উনি। হিসাবের চক্করে ও যে মাঝপথে থেমে গেছে খেয়ালই করেনি তা। ম্যানেজার উৎসুকভাবে বললেন, রিল্যাক্স। দাঁড়িয়েছেন কেন আপনি? আমি আপনার বয়সে ছোট। এভাবে দাঁড়িয়ে গিয়ে আমাকে নিচু করে দেবেন না প্লিজ। বসুন। ম্যানেজার বসে গেলেন। ইচ্ছে বলল, উফ, ইউ ডোন্ট মাইন্ড। কিছু জানা ছিল আমার। অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো ইচ্ছের মুখে হাসি ফুটল। পৃথিবীতে মানুষের মাঝে মায়া, মনুষ্যত্ব এখনো আছে। আরেকবার মুগ্ধ হয়ে তাকালো ছেলে মেয়েগুলোর দিকে। ওদেরকে খাবার ভাগাভাগি আনন্দ করতে দেখে মন ভরে গেছে ওর। সেদিকে তাকিয়েই বলল, ওদের বিল আজকে যদি আমি পে করি? ইচ্ছে খেয়াল করলো বছর 5-এর একটা বাচ্চা মেয়ে শুধু চুপচাপ ওর দিকে তাকাচ্ছে। চেহারায় বিব্রত অভিযোগ। ওর সঙ্গীরা এতটাই ব্যস্ত যে ওকে পাত্তাই দিচ্ছে না। উঁচু চেয়ারটায় বসতেও পারছে না ও। মুচকি এসে ম্যানেজারের কথা না শুনেই ও মেয়েটার কাছে চলে গেল। ওকে নিজের কোলে করে বসিয়ে দিল চেয়ারে। সবাই বিস্ময়ে তাকিয়ে ইচ্ছের দিকে। যেখানে সবাই অবজ্ঞার স্বরে বসেছিল বাচ্চাগুলোর থেকে, ইচ্ছে এত বড় একটা রকস্টার হয়েও নোংরা পোশাকের মেয়েটাকে এভাবে কোলে তুলে নিল। ইচ্ছে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি খাবে তুমি? That's none of your business, Miss Rockstar. পুরুষালী কণ্ঠে ইচ্ছে ঘাড় পিছনে ঘুরালো। প্রাপ্ত হাত পিছনে চেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওর পাশে অরিত্রা বসে বসে আইসক্রিম খাচ্ছে। সাফওয়ান, মহিমও আছে। ওদের আগমনে রেস্টুরেন্টের পরিবেশ থমথমে একটা ভাব। আর প্রাপ্তর গা ছাড়া ভঙ্গিমা দেখে ইচ্ছের বিষাক্ত লাগতে শুরু করেছে সবটা। মিষ্টি ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো ইচ্ছে? অ্যালার্জি একেবারে সেরেছে? জি। সোজাভাবে জবাব দিল ইচ্ছে। তারপর প্রাপ্তর দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ? আই নো মাই বিজনেস ভেরি ওয়েল মিস্টার। সেটা তোমাকে বলে দিতে হবে না। ইফ আই এম নট রং। তুমি নিশ্চয়ই এখানে নিজের বিজনেস দেখাবে বলে এসছো, রাইট? তো পাকে মারবে আজ। প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে এগিয়ে গেল ইচ্ছের দিকে। ইচ্ছে ভাবলেশহীন। ওর সবচেয়ে মূল্যবান জিনিসটা আগেই নষ্ট করে দিয়েছে প্রাপ্ত। আর কিছুই হারানোর ভয় নেই ওর। তাই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল শুধু। তবে প্রাপ্তর ভঙ্গিমা দেখে মহিম কিছুটা জুবুথুবু হয়ে বসলো। প্রাপ্তকে দেখে বেশ অনেকটাই ভয় পায় ও। অরিত্রা আইসক্রিমে কামড় দিতে গিয়ে থেমে গেছে। বিড়বিড়িয়ে বলল, মিষ্টি কিছুই বলছে না। ওর চেনা প্রাপ্ত নির্দোষকে কোনোদিনও সাজা দেয়নি।
ইচ্ছের কিছু না জেনে এইসব কথা বলাটা দোষের কিছু না। প্রাপ্তকে নিয়ে নিজের ধারণা পরখ করতে দাঁড়িয়ে রইল ও। আশেপাশে সবাই ফিসফিসিয়ে বলা বলি করা শুরু করেছে। প্রাপ্তকে চেনে বেশিরভাগই, তাই ওর রাগটাও চেনে। ইচ্ছে বুঝলো ব্যাপারটা, তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। এমনভাবে দাঁড়িয়ে ওকে অবাক করে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল প্রাপ্ত। সোজা গিয়ে সার্ভ করতে ব্যস্ত এক ওয়েটারকে কলার ধরে টেনে দাঁড় করিয়ে সশব্দে চল লাগিয়ে দিল ওর গালে। জায়গাটা থমথমে ভাব আরো বেড়ে গেছে শতগুণে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল মিষ্টি। ইচ্ছে বুঝে উঠতে পারল না ওর উপরে রাগটা ওই ওয়েটারের উপর দিয়ে গেল নাকি ওর প্রশ্নের জবাব দিতেই ওয়েটারকে চল লাগালো প্রাপ্ত। এগোতে যাবে প্রাপ্তের শার্টের হাত টান মেরে আরো একটা চল লাগালো ছেলেটাকে। এবার ছেলেটা টেবিলের উপরে গিয়ে পড়েছে। ইচ্ছে রাগ নিয়ে চেঁচিয়ে বলল, স্টপ ইট। প্রাপ্ত শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। ইচ্ছে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, এই গুন্ডাটা ছেলেটাকে এভাবে মারছে আর আপনারা সবাই চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছেন। মিনিমাম মনুষ্যত্ববোধ নেই আপনাদের? নীরবতা ভাঙল না কেউ। হরিত্রা বলল, এই যে ম্যাম সাহেব, ভাষণ পড়ে। আজ নতুন এসেছেন নাকি এই রেস্টুরেন্টে? হ্যাঁ, প্রথম আসলাম। এখানে এসেও তোমাদের উচ্ছৃঙ্খলা দেখতে হবে জানতাম না। উত্তর দিয়ে রাগী শ্বাস ফেলতে ফেলতে ইচ্ছে ম্যানেজারের কাছে গেল। চড়া গলায় বলল, এই গুন্ডাটা আপনার এখানকার ওয়েটারকে এভাবে মারছে, এভাবে বিশৃঙ্খলা করছে, সেটা দেখেও আপনি চুপ করে আছেন? কিসের এত ভয় আপনাদের? ওয়াই ডোন্ট ইউ কল দ্য পুলিশ? ওকে ফাইন, আমি কল করছি পুলিশকে। অনেক দেখেছি ওর গুন্ডামো, অনেক সেজেছে গ্যাংস্টার। আর না। ইচ্ছে ফোন বের করে কল করতে যাচ্ছিল পুলিশকে। পাশ থেকে সাফওয়ান বলে উঠল, ও হ্যালো, এখানে নিউ চার্জের নম্বর লিখবে। ইচ্ছে একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে ডায়াল করতে যাচ্ছিল। সাফওয়ান ওর সামনে একটা কার্ড তুলে ধরল। ওটা দেখে এক প্রকার হতভম্ব হয়ে রইল ইচ্ছে। আইডি কার্ড সাফওয়ানের। ইচ্ছে কান থেকে ফোন হাতে নেমে আসলো স্বয়ংক্রিয়ভাবে। তীব্র অবিশ্বাসে ইচ্ছে আশেপাশে তাকালো ও। মুখ থেকে কোনো মতে বেরোলো, হাউ ক্যান ইউ উইথ দ্য... আগের দিন তমা খেতে এসেছিল এখানে, তো তোকে ওর পরিবারের জন্য খাবার প্যাক করে দিতে বলেছিল। আর তার জবাবে তুই ওকে কি বলেছিলি বলতো আরেকবার, আমিও একটু শুনি। প্রাপ্তর কথায় ইচ্ছে তাকালো ওর দিকে। টেবিলের উপর উঠে চেয়ারে পা রেখে বসেছে প্রাপ্ত। দু হাতের কোনোই হাঁটুতে ঠেকিয়ে বেশ আগ্রহ নিয়ে ওইটারকে জিজ্ঞাসা করলো ও কথাটা। ওইটার ছেলেটা টালমাল হয়ে দাঁড়িয়ে। প্রাপ্ত দেয়া চদ্দুটোকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার উপর এই প্রশ্ন। ছেলেটা গালে হাত রেখে কম্পিত কণ্ঠে বলল, আমি কাউকে কিছু বলিনি প্রাপ্তি ভাই, কইতাম। আমি ওদের কারো নামে অব্দই জানি না ভাই, কিছু বলিনি। সর তুই, আমি কি চিনিস না? জোরে জোরে মাথা নেড়ে না বোঝালো ছেলেটা। প্রাপ্ত এক কোণে দাঁড়িয়ে থাকা বছর 15-16 এক মেয়েকে ইশারা করলো। পুরনো জামা গায়ে পরা মেয়েটা মাথা নিচু করে গুটিসুটি পায়ে এগিয়ে গেল ওর দিকে। মেয়েটার চেহারায় ভয়। প্রাপ্ত কিছু বলার আগেই হুড়মুড়িয়ে ওর পায়ে পড়ে গেল ছেলেটা। বলল, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আপনি তো সবার ভাই হন, তার মানে আমারও ভাই হন। আমি যা বলছি ভুল বলছি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আর কোনোদিনও এমন হবে না ভাই, কোনোদিনও হবে না এমন কিছু। ইচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিল না, কি হয়েছে কি হচ্ছে কিছুই না। প্রাপ্ত মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও কি বলেছিল তোমা? তমা কেঁদে দিল। এবার মিষ্টি গিয়ে ওকে ধরে দাঁড়ালো। তমা কান্না থামিয়ে চোখ মুখ মুছে বলল, সেই ছোট্ট থাইকা দেখি সাদিক কাকা সবাই এমনি খাওয়ায়, প্রাপ্ত ভাইয়া খাওয়াইতে লাগছে কয় বছর হইল। আমি আসি নাই মেলা দিন। আগের দিন মা বলছিল তার নাকি ভালো মন্দ খাইতে মন চাইছে, তাই আইছিলাম। আর এই নোংরা লোক আমারে বলে এইসব খাওয়ানোর টাকা তো প্রাপ্ত ভাই দেয়, তার বিনিময়ে আমি তারে কি দেই? এই বদ লোকটা আরো মেলা জঘন্য কথা শুনাইছে আমারে প্রাপ্ত ভাই। ইচ্ছের বিস্মিত চাহনি বিস্ফোরিত চাহনিতে রূপান্তরিত হলো। বুঝতে কোনো অংশে বাকি রইল না ওর, এই বাচ্চাগুলোর খাবারের দায়ভার সামলানো মানুষটা
অন্য কেউ নয়, স্বয়ং প্রাপ্ত। ছেলেটাকে মাল লাগানোরও যথেষ্ট ঘৃণ্য কারণ আছে। প্রাপ্ত পা সরিয়ে উঠে দাঁড়ালো। ছেলেটার কাঁধে টি শার্ট মুঠো করে তোমার পায়ের কাছে ফেলে দিয়ে বলল। ছেলেটা হাঁটু বয়সী মেয়েটার পা ভিক্ষুকের মতন জড়িয়ে ধরল। ছেলেটা অস্থিরভাবে বলল, প্রাপ্ত কেন, কিসের বিনিময়ে কি করে তা জানতে চাওয়ার তুই কেউ নস। আগে ওর কাছে ক্ষমা চা। যা বলছি ভুল বলেছি বোন, ক্ষমা করে দাও আমাকে, আর কোনোদিনও বলবো না। ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। তোমা সরে দাঁড়ালো। প্রাপ্তকে বলল, ভাই ওরে কিছু কইরো না, ওর কিছু হইলে ওর মায়ের কষ্ট হইব, আর মাগো কষ্ট আমার সয় না। মুচকি হাসলো প্রাপ্ত। তোমার বিনুনি করা চুলে টান মেরে বলল, কপাল করে তোর মা তোর মতো মেয়ে পেয়েছে। তোমা ভালোভাবে পড়াশোনাটা শেষ কর, মাকে নিয়ে দেখা সব স্বপ্ন পূরণ হবে তোর, দেখিস। তমাও হাসলো। প্রাপ্ত ওইটারকে তুলে দাঁড় করিয়ে দিল। টি শার্টের ধুলো ছেড়ে দিয়ে বলল, এরপর এমন কিছু শুনলে কৈফিয়ত দেওয়ার সুযোগ দেবো না তোকে, মনে রাখিস। এই বলে প্রাপ্ত এক পলক ইচ্ছের দিকে তাকালো, তারপর সোজা গিয়ে বাচ্চাগুলোর সাথে খেতে বসে গেল। ওর প্লেট থেকে নিয়ে দিয়ে আনন্দ করে খেতে লাগলো ওদের সাথে। সাফওয়ান, অরিত্রা, মাহিমও গিয়ে বসলো সেখানে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইচ্ছে। ওর ধারণার সবটা কেমন যেন উল্টে গেল না? সেই দিনও তোমার ধারণা আজকের মতোই ভুল ছিল ইচ্ছে। মিষ্টির কথা ইচ্ছে পাশ ফিরল। মিষ্টি মৃদু হেসে বলল, মিষ্টি ঘরের ফাউন্ডার প্রান্তর বাবা সাদিক আঙ্কেল। ওই অনাথ আশ্রমের প্রথম দিকের অনাথ শিশুদের দলের মধ্যে আমি, অরিত্রা, সাফওয়ান, মাহিন আমরাও ছিলাম। ইচ্ছের বিস্ময় বাড়ল আরো। এই মেয়েটা অনাথ, ওরা চারজনই বাবা মা হারা। ভাবতে কোথাও দম থেমে আসছে ওর। মিষ্টি বলল, জানি না কেন যেন আঙ্কেলের আমার নামেই আশ্রম খোলার ইচ্ছে ছিল। এখনো অবধি মিষ্টি ঘর আমারই নামেই। আমরা অনাথ, তবে সাদিক আঙ্কেলের জন্য কোনোদিনও বাবা মায়ের কমতি মনে হয়নি। অরি, সাফওয়ান, মাহিন আমরা একে অপরকে পূর্ণ করেছি। এই যে সাফওয়ান, ও কিন্তু পুলিশে আছে আর অফ ডিউটিতে আমাদের সাথে রাস্তায়। এই যে অরি কল সেন্টারে জব করে, বাকিটা বক বক আমাদেরই সাথে। ওই মাহিন, এই ব্যাটা মোবাইল কোম্পানিতে চাকরি করে। আমিও এজা নার্স, ডিউটি পালন করি এখানকার হসপিটালে। এইটুকু বলে থামলো মিষ্টি। তারপর প্রাপ্তর দিকে মুগ্ধ দৃষ্টি আটকে বলল, এই যে সাদমান ইনাফ প্রান্ত, ভার্সিটি আমাদের ব্যাচের টপারও, রেজাল্টের গোল্ড মেডেলও আছে ওর। এইচএস থেকে চাকরির অফার এসেছিল ওর জন্য, আর সেই সব সোনালি ব্যাকগ্রাউন্ডকে পিষে হিরক উজ্জ্বল ভবিষ্যৎকে অবজ্ঞা করে দিয়ে আমাদের সাথে এখানে বাবার তৈরি মিষ্টি ঘর চালাবে, আর বাবার আদর্শের জন্য সমাজের অপকর্ম থামাবে বলে এখানে পড়ে আছে। কাঁধে ব্যাগের ফিতেটা শক্ত করে ধরলো ইচ্ছে। প্রাপ্তর ব্যাকগ্রাউন্ড এমন হতে পারে কল্পনাতেই ছিল না ওর। মিষ্টি বলল, সেই দিন ওই বয়স্ক লোকটা এক ফুলকুরুনিকে বাজে স্পর্শ করেছিল বলে প্রান্ত তাকে মারছিল। দোষটা ওই লোকটার ছিল ইচ্ছে। ওনার কাজ সহ্য হয়নি প্রান্তর, তাই ও আসলে প্রান্ত ওর কাজে কারোর ইন্টারফেয়ার পছন্দ করে না, তাই সেই দিন ওভাবে তোমাকে ধাক্কা দিয়েছিল। অবশ্য যদি বুঝতে পারতো তুমি কোনো মেয়ে, তাহলে ঘটনাটা এভাবে ঘটতো না। এই জন্য তুমি সবার সামনে ওর কলার ধরেছ, দুবার ওর গায়ে হাত তুলেছ, সেটাও ইগোতে হার্ট করেছে। তাই তোমার গিটারটাও ওকে ভুল বোঝো না প্লিজ। পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঘটেছে। দোষ হয় তোমাদের দুজনের, নয়তো তোমাদের কারণ নয়। ডোন্ট মেক ইট মোর প্লিজ ইচ্ছে, প্লিজ। ইচ্ছে আস্তে ধীরে ঘুরে প্রাপ্তর দিকে তাকালো। প্রাপ্ত লেগ পিস নিয়ে খাইয়ে দিচ্ছে ওর পাশে বসা বাচ্চাটাকে। ইচ্ছে সোজা গিয়ে ওর পাশে দাঁড়ালো। ইচ্ছে আবারও অপমান করতে এসেছে ভেবে প্রাপ্ত টিস্যু দিয়ে হাত মুছে উঠে দাঁড়ালো। ওকে অবাক করে দিয়ে ইচ্ছে বলল, ইচ্ছের স্পষ্ট ভাষায় সবাই তাকিয়ে রইল ওর দিকে। কথা শেষ করে চলে গেল ইচ্ছে। মিষ্টি প্রাপ্তর পাশ থেকে বলল,
কারোর আবেগকে আঘাত করতে নেই প্রান্ত। জানি না কেন যেন মনে হচ্ছে তুই ওর সবচেয়ে বড় আবেগে আঘাত করেছিস, আর এর পরিণতিও তোকে একদিন না একদিন ঠিক ফিরিয়ে দেবে তোর সবচেয়ে বড় আবেগে আঘাত করে, দেখিস। দুহাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রাপ্ত। ওর দৃষ্টি ইচ্ছের চলে যাওয়ার দিকে স্থির। ইচ্ছের বলা কথায় বিন্দুমাত্র বিচলিত নয় ওর, বরং অজানা কারণে আটকে আছে প্রাপ্ত। গতদিনের হৃদয়ের অবয়বকে ভাবতে গিয়ে এই মেয়েটার চেহারায় ওর সামনে ভেসেছে। ভাবনাটা সেখানেই। দিনের পর দিন এই ইচ্ছে নামের মেয়েটা ওর জীবনে ঠিক কি হয়ে ছড়াচ্ছে? কাঙ্ক্ষিত প্রতিহিংসা নাকি অকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি, কোনটা? গ্রামের সবুজ প্রান্তরে সূর্য একেবারে রক্তিম আভা ছড়িয়ে ডুবতে শুরু করেছে। সে সূর্যের অতি নিকটবর্তী হয়ে ঝাঁকের পর ঝাঁক বকের দল উড়ে চলেছে নিজ নিজ নীরের পানে। দূর মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে মিহিভাবে। খৈদের বাড়ির পাশের মসজিদে কোনো মাইক নেই। জমির হুজুর অজুর করে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়েছেন খালি গলায় আজান দেবেন বলে। দূর থেকে সাদা জুব্বা পরিহিত রোগা পাতলা লোকটা খোয়ের চোখে পড়ল ঠিকই। গতি বাড়িয়ে দেখে শুনে দৌড়ে এগোতে লাগলো ও বাড়ির দিকে। আজকে যদি আজানের পর বাড়ি ফেরে, মা ওর গর্দানিতে ভুলবে না। পরনে থাকা কাপড়টা উঁচিয়ে ধরে দৌড়ালো আরো জোরে। বাড়ির সামনে ঢালু বেয়ে উঠতেই কলপারে মায়ের কাশির শব্দ কানে আসলো ওর। খই দাঁড়িয়ে গেল। হরিণীর মতন কান খাড়া করে আরেকবার পরখ করে নিল খই। ঠিক শুনল কিনা ও? আবারও কাশির শব্দ। ভুল শোনেনি ও। মায়ের আজ আবারও কাশি শুরু হয়েছে। খই সর্বোচ্চ দ্রুত গতিতে ছুট লাগালো এবার। বাড়িতে ঢুকে সোজা এলো কলপারে। সায়রার আবারও রক্তবমি হচ্ছে। কাশির সঙ্গে গলগল করে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে। চাপা রঙের চেহারায় কালশুটে ভাব এসে গেছে ওর কাঁচতে কাঁচতে। চোখ মুখ উল্টে টিউবওয়েলের ধরে কোনো মতে নিজেকে সামলাচ্ছে সাহেরা। পাশে বাটি সহ পান্তা ভাত পড়ে আছে মাটিতে। 10-12টা হাঁস মুরগি তা খুঁটে খাচ্ছে বেশ আনন্দ নিয়ে। খই বেশ বুঝতে পারলো মায়ের অসুখটা আবারও জেগেছে। দৌড়ে গিয়ে মাকে জাপটে জড়িয়ে ধরে বলল, মা, ও মা, কি হয়েছে তোমার মা? হইলটা কি? ও মা, কথা কও না কেন মা? সায়রা টালমাল চোখে মেয়ের দিকে তাকালো। ঠোঁটে এখনো রক্ত লেগে আছে ওর। শরীর ধুকছে, তবু বেশ কড়া কণ্ঠে কথা বলার চেষ্টা করে বলল, এই এই ভর্ষণ দেয় কই গেছিলি তুই মুখপুরি? তুই জানোস না তোর মারে মারণের লইগা তোর বাড়িতে না থাকলেই যথেষ্ট, জানোস না তুই? জোরে জোরে শ্বাস ফেলে বলল সায়রা। খই উত্তর না দিয়ে মাকে টানতে টানতে কলপাত থেকে উঠানে নিয়ে আসলো। রোকেয়ার দিকে এগিয়ে বসিয়ে দিয়ে এক ছুটে গিয়ে মাটির কলসি থেকে পানি নিয়ে এলো গ্লাসে করে। পানি সরিয়ে দিয়ে সায়রা আরেক তোপা কাস্তে কাস্তে বলল, তোর হাতের কিছু খামু না আমি। কই গেছিলি কই তুই? আগে হেইডা ক। তরে আমি কইতেছিলাম গেরস্ত বাড়ির দিকে না যাইতে। কইছিলি তুই? উত্তর দেখো, কই আসিলি? শুকমরার উত্তরের ঘাটে গেছিলাম মা, নাটা আর বেতুর কুড়াইতে। ঢ্যাপও পাইয়াছিলাম। সামনের কদিন তো বাড়ি থাইকা বাইর হমু না, তাই। তুমি এখন পানিটা খাও মা, কষ্ট হইতাছে তোমার, জলদি খাইয়া লও, লক্ষ্মী মা আমার। আবারও পানি এগিয়ে দিল খই। ও জানে ওর জবাব ছাড়া সায়রা থামবে না, তাই আগেই জবাবটা দিল। জবাব শুনে সায়রা মেয়ের আঁচলের গোছায় তাকালো। এক নোটা বেতুর ট্যাপ নেই ওর গোছায়। মিথ্যা বলছে ধরে নিয়ে খইয়ের হাতে থাকা গ্লাস ফেলে দিল রাগে। তারপর অকস্মাৎ ওর বিনুনি করা চুল মুঠো করে ধরলো সায়রা। চেঁচিয়ে বলল, তুই আমারে মিছা কথা কইলি খই? তার মানে তুই সত্যি কাঁচা বাড়ি গেছিলি? কার কার লগে দেখা হইছে তোর? জবাব দেখো, কেডা দেখছে তরে? তুই কার কার লগে কথা কইছস? উত্তর দেখো, ক কইতেছি। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল খই। মায়ের হাতে হাত রেখে অস্পষ্ট স্বরে সবে আহ বলেছে, তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিল সায়রা। নিজেই হতভম্ব হয়ে গেছে ও। যে হাতে খইকে রাজকন্যা সাজানোর স্বপ্ন দেখে, সে হাতই খই গায়ে তোলার মতন বড়সড় পাপ আর হয় না। নিষ্পলকভাবে হাতের দিকে তাকিয়ে রইল ও। খই অবুঝের মতন তাকিয়ে রইল মায়ের দিকে। সেকেন্ড 5 পরে আবারও কাশি শুরু হয়ে গেল সায়রার।
আর একবার পানি এগিয়ে দিল খই। বলল, মাগো, সব ফল দৌড়াতে গিয়ে রাস্তায় পইরা গেছে, পুটিরা সব কুড়াইছে। আমি যাই নাই কাছারি বাড়ির দিকে। আমারে বিশ্বাস করো মা, যাই নাই আমি কাছারি বাড়ি। তুমি তো আছিলা ওইখানে, আমি গেলে তো শুনতাই। সায়রা থামলো, কারণ খই ওর যুক্তিতে ভুল করেনি কোনো। কাশিটা কিছুটা ধীর হচ্ছে, তবে একেবারে কমেনি, রক্তও বেরোচ্ছে কম বেশি। খই কাতরভাবে বলল, ও মা, পানিটা খাও। আর মানা করলো না সায়রা, পানি নিয়ে শেষ করলো কয়েক ঢুকে। কাশিটা নেই, তবে অস্থিরতা কমেনি। খই কাপড়ের আঁচল বের করে মায়ের চোখ মুখ মুছিয়ে দিয়ে বলল, ও মা, বরুণ কাকার দাওয়াখানায় গিয়া নিয়া যাই তোমারে, চলো। আজকে মেলা রক্ত পড়ছে, আইজ মানা কইরো না মা, চলো যাই, চলো। লাগবো না। এতক্ষণ শক্ত থাকলো, এবার কেঁদে দিল খই। কোনোদিনও ওর এই দাওয়াখানা যাওয়ার কথা রাখলো না সায়রা। মাকে নিয়ে ভয় হয় ওর, সেটা এই কঠোর মানুষটা বোঝেই না। সায়রা কপাল কুঁচকে বলল, কাঁদছিস কেন? তোমারে লইয়া আমার ভয় হয় মা। কেন তুমি দাওয়াখানায় যাইতে চাও না? এমন অসুখ নিয়া কেন কষ্ট দাও নিজেরে? কেন এত চিন্তায় রাখো আমারে? কি হইব দাওয়াখানায় গেলে? আর কতদিন তোমার এমন রক্তবমি দেখুন মা, আমার কষ্ট লাগে তো। মেয়ের কথা আগ্রহ ভরে তাকালো সায়রা, বলল, আমার কষ্ট হইলে সত্যি তোর কষ্ট হয় খই? তীব্র অভিযোগ নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল খই। এ কেমন প্রশ্ন? যে মাকে ঘিরে ওর পৃথিবী, সেই মায়ের কষ্টে ওর কষ্ট হয় কিনা সেটা ওকে বলে দিতে হবে। সায়রা বলল, কি রে, কইলি না আমার কষ্টে তোর কষ্ট হয়? আমি মইরা গেলে? মাকে জাপটে দড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল খই। বলল, এমনি কইও না মা, কইও না। তোমার কিছু হইলে আমি কিনিয়া বাঁচুম। মানুর মা মইরা গেলে পরে ওর বাজান আবার বিয়া কইরা নতুন মা আইনা দিচ্ছে। আমার তো বাজান নাই মা, তুমিই আমার মা, তুমিই আমার বাজান। তোমার কিছু হইলে আমিও মইরা যাবো মা, মইরা যাবো। যামু না তরে সাইরা, আমিও থাকতে পারমু না হই। কোথাও যামু না তরে সাইরা, কোথাও না। খইকে বুকের সাথে মিশিয়ে নিল সায়রা। এই বুকে শূন্যতা ভরে দেবে বলেই উপরওয়ালা ওর কাছে খইকে পাঠিয়েছিল। সব ছেড়ে ছুড়ে কোল জুড়ে খই আর বুক জুড়ে শান্তি নিয়ে, তাই তো এতদিন বেঁচে আছে ও। নইলে অনেক আগে মৃত্যু অবতারিত ছিল ওর। মরণ রোগে স্বামীর সংসার হারালেও সৃষ্টিকর্তা ওকে বাঁচার কারণ হারাতে দেয়নি। খইকে দিয়েছে বাঁচার অবলম্বন হিসাবে, কিন্তু এভাবে কতদিন? মরতে তো হবে একদিন না একদিন। খইকে আজীবন নিজের সাথে এভাবে বেঁধে রাখতে পারবে না ও। মৃত্যু ওকে সে সুখ থেকে বঞ্চিত করে দেবে যখন তখন। তখন খইয়ের কি হবে? কে দেখবে ওকে? কে আগলে রাখবে ওকে? হাজারটা চিন্তার ভয়ে আসর হয়ে আসতে লাগলো সাহেরার শরীর। সূর্য ডুব দিল, আর আশার আলো খুঁজতে থাকা কাকপক্ষীদের রেখে গেল কোনো এক অন্ধকারের অতলে। মাকে ডাক লাগাতে লাগাতে বাসায় ঢুকলো রাখি। ইনশিয়া থেকে সবে বাসায় ফিরল, তবে প্রতিদিনের মতন ক্লান্ত দেহে নিয়ে নয়। আজকে ওর চেহারাটায় আলাদাই এক ঝলকানি, আলাদাই এক উদ্দীপনা। মিসেস মাহমুদ রান্নাঘরে ছিলেন। ছেলের ডাক শুনে বেরিয়ে এলেন। আঁচলে হাত মুছতে মুছতে বললেন, কি হয়েছে রাখিন, এভাবে ডাকছিস যে? সব ঠিক আছে তো ইনিশায়? রাখিন হেসে এগোলো, মাকে জড়িয়ে ধরে রাখলো খানিকক্ষণ, হেলিয়ে দুলিয়ে বলল, সব ঠিক আছে মা, ইনফ্যাক্ট বেশি ঠিক আছে। জানো মা, আজ আমি অনেক খুশি, অনেক। হঠাৎ এত খুশির কারণ জানতে পারি? বাবার আমোয়াজে মাকে ছেড়ে ঘুরে দাঁড়ালো রাখিন। সিঁড়ির সামনে রাজীব মাহমুদ দাঁড়িয়ে এক ছুটে বাবাকে জড়িয়ে ধরলো গিয়ে। আনন্দ অশ্রু চোখে নিয়ে বলল, ইউ আর দ্য বেস্ট। আমায় বেস্ট বলছো যে? আমি যতদূর জানি তুমি তো ইচ্ছের সাথে দেখা করতে গিয়েছিলে। খুশির কোনো সংবাদ থাকলে সেটার কারণ ওই হওয়ার কথা, রাইট? রাখিন হাসলো। মিসেস মাহমুদ অধৈর্যের মতন করে বললেন, তোমরা বাবা ছেলে কি বলছো, কি বুঝছো? আমাকে একটু বলবে আর বোঝাবে প্লিজ? আমার মাথা ঘুরছে তোমাদের কথা শুনে। কি ঘটেছে রাকিন? আর তুই ইচ্ছের সাথে দেখা করে এলি, ওকে নিয়ে এলি না? বলেও তো যাসনি যে ওর জন্য ক্ষীর বানিয়ে দেব। হ্যাঁ গো, তুমি যখন জানতে ছেলের ইচ্ছের ওখানে গেছে,
আমাকে বলতে পারতে একবার, পারো তোমরা বাপ ছেলেতে। রাকিন এগিয়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল আবারও। তার গোমড়া মুখ দেখে কাঁদো কাঁদো গলায় বলল, মা, বাবা না হয় জানে কি ঘটেছে আজ, কিন্তু তুমি তো জানো না। ছেলের জীবনের এত বড় সুখটা শোনার আগ্রহ না দেখে ইচ্ছেকে নিয়ে পড়ে আছো তুমি। দিস ইজ নট ফেয়ার। হয়েছে হয়েছে, অনেক এদিক ওদিক বলেছিস, এবার বল তো বাবা, এত খুশি কেন তুই? ইচ্ছের জন্য? রাকিন সামনে এসে মায়ের হাত মুঠো করে নিল, বলল, ইচ্ছের ফেরা নিয়ে আমি যথেষ্ট খুশি মা, তবে খুশির আরেকটা কারণ আছে, বলতে পারো সেটাই প্রধান কারণ। আমার RIT প্রজেক্টটা গভর্নমেন্ট পাশ করে দিয়েছে মা। আজ সন্ধ্যায় কল করেছিল ওরা, ওখান থেকে সবটা কনফার্ম করে পাশে ফিরছি। মিসেস মাহমুদ বুঝে উঠলেন না বিষয়টা, বললেন, আইডি মানে? ইনিশার প্রজেক্টে গভর্নমেন্টের পাশ লাগে বুঝি? আগে কখনো শুনিনি তো। রাকিন আবারও হেসে মাকে এনে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট মা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ। এটা বেসরকারিভাবে করা যেত না, তাই তো এতদিন সরকারি পাসের জন্য ওয়েট করছিলাম। কিঞ্চিত অবাক হয়ে তাকিয়ে রইল মিসেস মাহমুদ। ইনশিয়ার বাইরেও রাকিন কিছু ভেবে রেখেছিল, এটা ধারণাই ছিল না তার। রাজীব মাহমুদ এসে সোফায় বসলেন। রাকিন বাবার দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি তোমার অনুমতি পাবো ভাবিনি বাবা। রাজীব মাহমুদ ফাইল থেকে চোখ তুলে ছেলের দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, তুমি যথেষ্ট বড় হয়েছ রাকিন। বাবা পরে, আগে একজন গাইডলাইন আর বন্ধু হতে চেয়েছি তোমার। আমার সব কাজের উদ্দেশ্যে এটাই। নিজের স্বপ্ন ছুঁয়ে দেখো রাকিন, ইটস মাই টাইম। আরেকবার বাবাকে জড়িয়ে মন প্রাণ ঠান্ডা করে নিল রাকিন। তারপর চলে এলো নিজের ঘরে। বিছানায় ডিলের ফাইল রেখে মুচকি হাসলো। কিছু একটা ভেবে আলমারির একদম নিচের ডয়ার থেকে কিছু একটা বের করলো ও। মোম রঙে আঁকা ছবিটা দেখেই নিয়ে গেল ওর হাসি। মেঝেতে বসে ছবিটার দিকে তাকিয়ে রইল রাকিন। গ্রামের চিত্রপট আঁকা ছবিটা দেখতে দেখতে ধরা গলায় বলল, জানিস, ইচ্ছে ফিরে এসেছে, তোর স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এখন আমার চারপাশে শুধু তোর অভাব খেয়া। এতগুলো বছর হলো এই অভাব সইতে সইতে আমি ক্লান্ত, রে দম বন্ধ লাগছে। কোথায় হারিয়ে গেলি তুই বলতো? কোথায় হারিয়ে গেলি? এত অভিমান তোর, ছোট্ট একটা ঘটনায় হয়ে সবাইকে ছেড়ে তুই চলে গেলি। আর আসবি না গিয়া? সবাইকে তাহলে সত্যি বলে, তুই সত্যি আর ফিরবি না আমাদের কাছে, আমার কাছে? এভাবেই আজীবন তো স্মৃতি বইতে হবে আমাকে। কি করে বোঝাই তোকে বল, যে যাই কিছু বলুক না কেন আমার অনেকটা জুড়ে এখনো তুই। তোকে হারিয়ে এখন অনুভব হয় তোর স্মৃতি না, তোকে আগলে আমি বাঁচতে চাই। শুধু তোকে আগলে বাঁচতে চাই খেয়া, শুধুই তোকে। ডাইনিং টেবিলের সামনে এক চেয়ারে বসে আর এক চেয়ারে দুপা তুলে বসে আছে প্রাপ্ত। টেবিলের ডান হাতের কোনোই ঠেকিয়ে এক ধানের দরজার কাছে থাকা ফুলদানিটির দিকে তাকিয়ে আছে ও। মোটামুটি রাগী দৃষ্টিতে ভস্ম করে দিচ্ছে ওই কৃত্রিম ফুলগুলোকে যেন। হাত জ্বলছে প্রাপ্তর। ডান হাতে দুই জায়গায় কেটে গেছে, বা হাতের কবজির দিকে ছ্যাঁকা লেগে কালচে দাগ পড়ে গেছে একদম। রান্নাঘরে গিয়ে এই প্রথমবার এইভাবে লেগেছে ওর। অন্যমনস্ক থাকার জন্য টেবিলে রাখা কয়েক পদের রান্না ও নিজে হাতে করা, সাজিয়েছে ও নিজেই। মা মারা যাবার পর রান্নাটা সাদিক সাহেবই সামলাচ্ছেন, তবে প্রাপ্ত নিজেও শিখে গেছে বাবার দেখা দেখি। পিয়ালি এসবে ছিল না কোনোদিনই, থাকতে দেয়নি প্রাপ্ত। সাদিক সাহেবের ঘোর বারণ, তার অনুপস্থিতিতে তাই রান্নাঘরে প্রাপ্তই ঢুকেছিল, কিন্তু মনের মাঝে চলা অস্থিরতার জন্য নিজের শরীরের ক্ষত বসিয়ে নিয়েছে। পিয়ালি পড়া শেষ করে এসে চেয়ারে বসে গেল। উগুর করে রাখা প্লেটে সোজা করতে করতে বলল, কি রান্না করছিস ভাইয়া? খুব খিদে পেয়েছে রে। পাবদা মাছ, গোস, শাক, টমেটোর চাটনিও আছে দেখ। প্রাপ্ত শান্ত স্বরে বলল। পিয়ালি ভাত বাড়তে গিয়ে ভাইয়ের দিকে তাকালো। প্লেট না উল্টে ওভাবে বসে আছে সে। মাথা নেড়ে একটা হতাশার শ্বাস ফেলে পিয়ালি নিজেই প্রাপ্তের সামনে প্লেটটা সোজা করে দিল। ভাত বেড়ে দিতে দিতে বলল, কেন তুই বলতো ভাইয়া, এমন বাচ্চাদের মতো কেন করিস বলতো? বাবা বাসায় না থাকলে প্রতিবার এরকম সিমটি খেয়ে বসে থাকিস। তোর জন্য বাবা কোথাও যেতে চায় না, এমন করলে চলে? বড় হচ্ছিস না তুই? প্রাপ্তর দৃষ্টি নিমিয়ে এলো। এক পলক বোনের দিকে তাকিয়ে পর পর এদিক ওদিক চোখ সরিয়ে নিজের বেখেয়ালিপনা এই অভূতপূর্ব নজিরকে অনুভব করতে লাগলো ও।
পিয়ালি যা বলল এমনটাই তো হওয়ার কথা, কিন্তু তা তো নয়। আজ ওর অন্যমনস্ক থাকার কারণ ওর বাবার অনুপস্থিতি নয়, এর কারণ ওর কল্পনা কন্যা নয়। সে জায়গাটা অনাকাঙ্ক্ষিকভাবে অন্য কেউ নিজের করে নিয়েছে। ওর অগোচরে ওর ভাবনায় অন্য কিছুই জুড়ে বসেছে আজ। রেস্টুরেন্ট থেকে ফেরার পর এক মুহূর্তের জন্য ইচ্ছের নামকে মাথা থেকে সরাতে পারেনি ও। একটা গিটারের জন্য মেয়েটা কেন এতটা হাইপার, এই একটা প্রশ্নই ওকে পাগল করে রেখেছে এখনো অবধি। প্রাপ্ত এত বেশি মত্ত হয়ে এই একটা কথাই ভাবছিল যে হাতের আঘাতের কথা ভুলেই গেছে ও। পিয়ালি বলল, নিজেই খাবি নাকি খাইয়ে দেবো? টেবিলের উপর থেকে হাত নামিয়ে নিল প্রাপ্ত। কপাল ভালো এইটাই পিয়ালির চোখে পড়েনি। নিজের হাতে খেতে তো পারবে না, রুমে গিয়ে অয়েনমেন্ট লাগিয়ে নেবে না হয়। এখন কোনো মতেই এগুলোকে পিয়ালির চোখে পড়তে দেওয়া যাবে না। পিয়ালির দিকে ঠিকঠাক মতন ঘুরে বসে বলল, খাইয়ে দে। কথা না বাড়িয়ে ওকে খাওয়াতে লাগলো পিয়ালি। নিজে হাতে খাবার কমই খায় প্রাপ্ত। সাদিক সাহেব বাসায় থাকলে দুজনকেই খাই দেন, আর তার অনুপস্থিতিতে পিয়ালি বাধ্য হয় প্রাপ্তকে খাই দিতে। দুবার ভাইয়ের মুখে খাবার তুলে দিয়ে বলল, আর কতদিন এভাবে বাবা আর বোনকে জ্বালিয়ে মারবি বলতো? এক্সকিউজ মি, জ্বালাই মানে? তো তোর মনে হয় তুই জ্বালাস না? পিয়ালি খাবার এগিয়ে দিচ্ছিল প্রাপ্তর মুখের দিকে। ওর হাত ধরে ওর মুখের দিকে ঠেলে দিয়ে বলল, নিজেও খা আর আমাকেও অপবাদ দেয়া বন্ধ কর। খাবার মুখে নিল পিয়ালি, কিন্তু বিরক্ত ভার কমার বদলে বেড়ে গেছে ওর। প্রাপ্ত বলল, এত ভালো রান্না করি, এই তোর হাতে খেতে হচ্ছে বলে কোনো স্বাদ নেই খাবারে। তো খাচ্ছিস কেন? তো তোর কি মনে হয় আমি কষ্ট করে রান্না করবো আর তুই বসে বসে খাবি? তা তো হচ্ছে না। তোকে খাটানোর জন্য এইভাবে খাইয়ে দিতে বলি, নইলে তোর হাতে খেতে গেলে মনে হয় আমার স্বাদ গ্রন্থি অক্কা পেয়েছে। তাহলে এক কাজ কর, বিয়েটা করে নে অ্যাজ সুন অ্যাজ পসিবল। বইয়ের হাতে খেতে গেলে আর স্বাদ গ্রন্থি অক্কা পাবে না, দেখিস। প্রাপ্ত নির্বিকার ভাবে বলল, জানি সেটা, আমি তোকে বলতে হবে না, তবে এত সহজে তোর ছুটি নেই। আমিও সেটা জানি, এত সহজে ভাবি পাচ্ছি না। যা অ্যাটিটিউডে বাইরে চলিস তুই, মাঝে মধ্যে তো মনে হয় কোনো গ্যাংস্টারের বোন। আমি গ্যাংস্টার শব্দটা শুনে প্রাপ্ত কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। চোখ সরিয়ে নিয়ে টেবিলের নিচে রাখা হাতের ক্ষতর দিকে তাকালো। এই শব্দটা একমাত্র ইচ্ছেই ওর সামনে ব্যবহার করেছে, তাও একবার না, বেশ কয়েকবার। পিয়ালি ভাইকে আবারও অন্য মনস্ক দেখে কপাল কুঁচকে বলল, কি রে, আবার কি হলো? আচ্ছা বিয়ালি, আবেগ তো শুধু জীবন্ত কারো প্রতি হয়, তাই না? কোনো প্রাণহীন জিনিস কি করে কারো আবেগ হয় বলতো? এমনটা হতে পারে, এমনটা হওয়ারই বা কি কারণ বলতো? পিয়ালির কুচকানো কপালে আরো কুচকে এলো। এত ভারী কথা আর আগে প্রাপ্তর মুখে শুনেছে বলে মনে পড়ে না ওর। প্রাপ্ত অন্য কোনো দুনিয়ায় হারিয়ে আছে, এটা বুঝলো ও। নিজের ক্ষুদ্র জ্ঞানকে বার দুয়েক ধাক্কা মেরে উত্তরে বলল, হয়তো প্রাণহীন জিনিসটা জীবন্ত কারোর সাথে সম্পর্কিত, তাই জীবন্ত মানুষটার সাথে ওই প্রাণহীন জিনিসটারও আবেগ হয়ে গেছে। প্রাপ্ত তৎক্ষণাৎ ওর দিকে তাকালো। কিছুটা চমকে উঠেছে পিয়ালি। ভ্রু নাচিয়ে ভাইকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। জবাব না দিয়ে উঠে দাঁড়ালো প্রাপ্ত। গ্লাসের পানিটা শেষ করে বোনের দিকে ফিরে বলল, খাওয়া শেষ কর, আমি মিষ্টিকে আসতে বলছি। পড়া শেষে ওর সাথে ঘুমাতে যাস, আসতে দেরি হবে। রুমে গিয়ে পরনে থাকা টি শার্টের উপর একটা শার্ট পরে নিল প্রাপ্ত। বোতাম লাগালো না একটাও। দু হাত ফোল্ড করে কোনোই অবধি রেখে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল ও। কিছুই বুঝে উঠতে পারলো না পিয়ালি, তবে ভাইয়ের স্বভাব বেশি ভালো মতোই জানে ও। বাসার সামনে রোডের উপার থেকে মিষ্টির আসতে 2 মিনিটও লাগবে না। নিজের মতন করে খাওয়ায় মনোযোগ দিল ও। রাত 2:45। কিচেন ড্রয়িং রুমের মাঝামাঝি কাউচে বসে ইচ্ছে বেশ মজা করে কাপ নুডলস খাচ্ছে। বাসায় ফেরা অবধি যে বাসার খাবার থাকবে না, নাফিজা বেগম রাখবেন না, এটা বেশ ভালো মতোই জানে ও। তাই কিচেনের সবচেয়ে আপন জায়গা কয়েক বক্স কাপ নুডলস এনে রেখেছে আগেই। বেশিরভাগ রাতেই না খেয়েই ঘুমিয়ে পড়ে ও। প্রোগ্রাম পার্টি এসবের তাগাতাই মাসে 1-2 বার বাসায় রাতে খাওয়া হয় হয়তো, তখন নিজে হাতে পানি গরম করে কাপ নুডলস খায়। রান্নাবান্নার দক্ষতা এই অবধিই ওর। আর এতে নিজেকে নিয়ে গর্ব করতে ভোলে না ইচ্ছে। একদম ওর পায়ের নিচের ফ্লোরে একটা বিদেশি কুকুর শুয়ে। এটা এনেছিলেন নাফিজা বেগম। নিজের মেয়েকে হারিয়ে সৎ মেয়ের প্রতি প্রতিশোধ প্রিয়া জমিয়ে কুকুর পুষতে চেয়েছিল সে। বেশ আদর যত্ন করত কুকুরটাকে, নাম দিয়েছে টমি।
তবে টমি আবার তার চেয়ে ইচ্ছেকে বেশি ভালোবাসে, এই জন্য ওকেও বাসা ছাড়া করতে চেয়েছিল উনি, কিন্তু নওশাদ সাহেবের জন্য হয়ে ওঠেনি। ইচ্ছে কাটা চামচের রুলস বাঁচাতে বাঁচাতে বলল, টমি আর ইউ ঘুমিয়ে গেছিস টমি?